গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙচুরের চেষ্টা, স্থানীয়দের হামলায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি, বিক্ষোভ সমাবেশের ডাক বৈষম্য বিরোধীদের। শেখ হাসিনার বক্তব্য এবং ভারত সরকারের অবস্থান এক নয়, দিল্লিতে ঢাকার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতিতে থাকছে মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা, নীতি সুদ হার নির্ধারণে সতর্ক থাকার তাগিদ। বৃদ্ধি করে, তবে কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাবে, আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব, এটা তাহলে অন্যান্য ফ্যাক্টর দিয়ে কমাতে হবে আমার, সেখানেই আমাদের ব্যবসা পরিবেশ এগুলোর প্রশ্নটা চলে আসে। স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনে সঙ্গে আছি আমি শরীফ রওশন। গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের ঘটনায় আহতদের দেখতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে বাকি আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। এ সময় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন। জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এদিকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের বাহিনীর হামলার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই। তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য তা ইতিবাচক হবে না। শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে এমনটাই জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে ক্রমাগতই নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। বাংলাদেশের এসব বিবৃতি বর্তমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পরস্পরের জন্য মঙ্গলজনক একটি সম্পর্ক চায় ভারত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকেও সে কথা তুলে ধরা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা এবং বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দিচ্ছেন উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, শেখ হাসিনা এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়। মূল্যস্ফীতি কমানোর মতো বড় চ্যালেঞ্জ নিয়ে 10 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি ঘোষণার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। জানুয়ারিতে ঘোষণার কথা থাকলেও মূল্যস্ফীতির অবস্থা দেখে এই নীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ফলে মূল্যস্ফীতি বাড়লে নীতি সুদ আরও 1 থেকে 2% বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কমে যাওয়ার দিকেই নজর দিতে বলছেন বিশ্লেষকরা। তবে পতিত আওয়ামী লীগ সরকার বিনিয়োগের নামে সুদ হার ধরে রাখায় বড় ক্ষতি হয়েছে বলে জানান অর্থনীতিবিদরা। তাই জনদুর্ভোগকেই প্রাধান্য দিতে বলছেন তারা। আতর নিয়ন জানাচ্ছেন বিস্তারিত। দেশকে মধ্যমায়ের ফাঁদে ফেলে ব্যবসা ও বিনিয়োগের প্রবৃদ্ধি বাড়াতে 2020 সালে 6-9 সুদ হার বাস্তবায়ন করে পতিত আওয়ামী লীগ সরকার। আর এই সুযোগে একদিকে স্বল্প সুদে ঋণ নিয়ে অর্থ লোপাট হয়েছে, অন্যদিকে আমানতে কম লাভে ব্যাংক থেকে অর্থ তুলে নিয়েছে অনেক গ্রাহক। এতে ব্যাংকের টাকা কমে বেড়েছে মুদ্রাস্ফীতি। অপরদিকে বিদেশি মুদ্রার বিপরীতে টাকার মান ধরে রেখে ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে পতিত সরকার এবং তার সহযোগীরা। ফলে তলানিতে নেমেছে রিজার্ভ, বেড়েছে আমদানি খরচ, আর মূল্যস্ফীতি বেড়ে চাপ বাড়িয়েছে সাধারণ মানুষের। তথ্য বলছে, আওয়ামীর 15 বছরের লুটপাটের কারণে মূল্যস্ফীতি বেড়েছে 177%-এর বেশি। 2009 সালে 5.4%, এ হার গত 1.5 দশকে বেড়ে হয়েছে 15%-এর বেশি। এর মধ্যে ক্ষমতায় থেকে মূল্যস্ফীতিকে অনেকটাই কম দেখানো হয়েছে।
তবে রিজার্ভ আর ডলার সংকটের চাপে পড়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্তে এ হার কিছুটা বৃদ্ধি পেতে থাকে। আর শর্ত পূরণে স্মার্ট পদ্ধতিতে ৯/৬ সুদ থেকে বের হয়ে আসে, কিন্তু এরপরও মূল্যস্ফীতির লাগাম টানা সম্ভব হয়নি। ফলে ২০২৪ সালে এ হার ১৪% ছাড়িয়ে ১৬ বছরের রেকর্ড অর্জন করে। অর্থনীতিতে লুটপাট করাতে নানা নীতির ফলেও কমানো সম্ভব হয়নি মূল্যস্ফীতি, তাই বাধ্য হয়েই সুদ হার পুরোপুরি বাজারে ছাড়তে হয়। তবু তার সুফল মেলেনি, কিন্তু কমতে থাকে ব্যবসার প্রবৃদ্ধি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সামনে আসতে শুরু করে অর্থ আত্মসাৎ ও সকল তথ্যের আসল চিত্র। ফলে আরও বাড়ে মূল্যস্ফীতি। তাই সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে হার কমানোর প্রধান লক্ষ্য নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার, যে কারণে কয়েক দফা বাড়ানো হয় সুদ হার। এতে সবশেষ সুদ হার আমানতে ১২ ও ঋণে ১৬% ছাড়িয়েছে। দেশের মূল্যস্ফীতি ২.৫ বছর ধরে ২ অঙ্কের ঘরে। নিয়ন্ত্রণে নীতি সুদ হার বাড়ানো সহ নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসেনি। সুদ হার বৃদ্ধিতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি কম হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। তবে প্রবৃদ্ধি কম হলেও নানা চ্যালেঞ্জের নতুন মুদ্রানীতিতে প্রাধান্য দিতে বলা হয়েছে জনদুর্ভোগকেই। ১০ ফেব্রুয়ারি মুদ্রানীতি ঘোষণার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের, যা মূল্যস্ফীতি কমানোর মতো বড় চ্যালেঞ্জ নিয়ে জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতি। জানুয়ারিতে ঘোষণার কথা থাকলেও মূল্যস্ফীতির অবস্থা দেখে এ নীতি প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ফলে মূল্যস্ফীতি বাড়লে নীতিসুদ আরও ১ থেকে ২% বাড়ানো হতে পারে। উদ্দেশ্যই হচ্ছে যে মূল্যস্ফীতি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। এবারে এই মুদ্রানীতিতেও এই বিষয়টা প্রায়োরিটি পাবে। সেই সাথে টাকার ভ্যালুটা যাতে ধরে রাখা যায়, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ তার উপর যাতে বাড়তি চাপ সৃষ্টি না হয়, এই সবগুলিকে মাথায় রেখে একটা ব্যালেন্স মুদ্রানীতি ঘোষণা করবে বলে আশা করছি। সুদ হার বৃদ্ধিতে ব্যবসা ও বিনিয়োগের প্রবৃদ্ধি কমার দিকে নজর দিতে বলছেন এই বিশ্লেষক। স্টেট বৃদ্ধি করে সেক্ষেত্রে যেটা হবে, কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্যের উপরে এক ধরনের খড়গ নেমে আসবে, এবং সাথে সাথে সেটা যেটা আসবে সেটা হচ্ছে আপনার সার্টেনলি যেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। আবার সুদ হার বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধিতে অন্যান্য নীতি অনুসরণ করতে বলছেন এই বিশেষজ্ঞ। সাময়িক একটা ব্যবস্থা হিসাবে সংকোচনমূলক মুদ্রানীতি হয়তোবা করতে হবে, কিন্তু সেইটার কারণে আমাদের বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব, এটা তাহলে অন্যান্য ফ্যাক্টর দিয়ে কমাতে হবে। সেখানেই আমাদের ব্যবসা পরিবেশ, বিনিয়োগ পরিবেশ, এগুলোর প্রশ্নটা চলে আসে। অপরদিকে বিনিয়োগের নামে সুদ হার ধরে রাখায় বড় ক্ষতি হয়েছে বলে জানান এই অর্থনীতিবিদ। অতীতে আমরা যেটা দেখেছি যে সুদের হার চেপে রেখে 2020-এর পর থেকে তো 24 পর্যন্ত তাই ছিল, তখন তো বিনিয়োগে সেটার কোনো রকম প্রভাব দেখা যায়নি। কাজে যেই যুক্তিটা দেয়া হচ্ছে যে সুদের হার বেশি হওয়ার কারণেই বিনিয়োগের এই দুরবস্থা, এটা তো বাস্তবতার সাথে মেলে না। মূল্যস্ফীতি কমানোর প্রধান হাতিয়ার বলা হয় মুদ্রানীতিকে, তবে এর সাথে রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থায় সঠিক নজরদারির কথা জানান বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। জামালপুর এক অনুসন্ধান প্রকল্পের গ্যাস কূপ খননের কাজ শুরু হয়েছে। মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে এই প্রকল্পের ব্যয় হচ্ছে প্রায় ১৬৭ কোটি টাকা। আশা করা হচ্ছে প্রতিদিন কূপ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পাশাপাশি বন্ধ শিল্প কারখানা চালুর আশাও সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন জুয়েল রানা। ২০১৭ সালে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে। আজারবাইজানের সরকার প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও শেষ না করেই চলে যায় প্রতিষ্ঠানটি। পরে ১৬৭ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করে বাপেক্স। জামালপুর এক অনুসন্ধান কূপটির গভীরতা ২৮০০ মিটার। কূপে গ্যাস পেলে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হবে ৪০০ বিসিএফ। সেই হিসাব অনুযায়ী প্রতিদিন এখান থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে, ভোক্তা পর্যায়ে যার বাজার মূল্য ১৬,৬৫২ কোটি টাকা। আমাদের একটা টার্গেট আছে, এখানে ১০ মিলিয়ন গ্যাস ফ্লো হবে আগামী ৪ মাসের মধ্যে। তো আমরা এখানে ৪ মিলিয়ন গ্যাস যদি জাতীয় গ্রিডে ফ্লো হয়, এখানকে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আমরা আশা করছি ৯০ দিনের মধ্যে কূপ খনন প্রকল্প আমরা শেষ করব। এখানে ভালো গ্যাস আছে বলে আমরা আশা করছি। দৈনিক 10 MMCF করে গ্যাস আমরা উত্তোলন করতে পারবো বলে আশা রাখছি।
স্থানীয়রা জানান, কূপ থেকে পর্যাপ্ত গ্যাস উত্তোলন শুরু হলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি এলাকায় আর্থসামাজিক উন্নয়ন হবে। গ্যাস এখানে বের হয় তাহলে আমাদের এলাকার যারা বেকার রয়েছে বা যারা এখনো কোনো কর্মস্থানে যেতে পারে নাই, আমাদের জন্য অনেক সুবিধা হবে। চাহিদা অনুযায়ী গ্যাস মিললে আমাদের জামালপুরের অর্থনৈতিক মুক্তি লাভ করবে। পার্শ্ববর্তী উপজেলায় যে যমুনা সার কারখানা রয়েছে সেটিতে দীর্ঘদিন যাবৎ গ্যাস সংকট রয়েছে, এখান থেকে সেখানে গ্যাস সরবরাহ করা যেতে পারে। চলতি বছরের এপ্রিলে শেষ হবে কূপের খনন কাজ। গ্যাস পাওয়া গেলে আশেপাশে আরও কূপ খনন করা হবে। আনুমানিক 4টি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যাবে বলে জানান বাপিক্সের এই কর্মকর্তা। এখানে আমরা 10 মিলিয়ন ঘনফুট গ্যাসের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি। এখানে গ্যাস প্রাপ্তি হইলে এই এলাকার জীবনযাত্রার মান অনেক উন্নতি হবে। সারা দেশে আগামী 2 বছরে নতুন আরও 100টি কূপ খনন করা হবে। পাশাপাশি 31টি কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ফলে বন্ধ হওয়া শিল্প কারখানা চালু হওয়া সম্ভব হবে বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। আগামী 2 বছরের মধ্যে আমরা আরো 100 কূপ খনন করব, আর আমরা এই আগামী 2 বছরে 31টি করবো আমরা ওয়াকওভার, অর্থাৎ যে পুরনো কূপগুলি সেটাকে আরো নতুন করে আবার আমরা ওয়াকওভার করবো, সংস্কার করবো যাতে গ্যাসের ফ্লো বাড়ে। কূপ থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে উত্তোলন করা যাবে অন্তত 25 থেকে 30 বছর। এখন জামালপুর। কুমিল্লা জেলা মসজিদ সহ 8টি মডেল মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে 40,64,000 টাকা। পরিশোধে দায়িত্ব নিচ্ছে না জেলা কিংবা উপজেলা প্রশাসন। প্রতিনিয়তই বিদ্যুৎ বিভাগের চাপ সইতে হচ্ছে মসজিদের দায়িত্বরত ব্যক্তিদের। ফাউন্ডেশনের দাবি, মডেল মসজিদ বিশাল কমপ্লেক্স হওয়ায় বৈদ্যুতিক বিল দানের টাকা দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। মাসুদ আলমের প্রতিবেদন। দানের টাকার উপর নির্ভরশীল কুমিল্লার 8টি মডেল মসজিদে বকেয়া বিদ্যুৎ বিল 40.5 লাখ টাকা ছাড়িয়েছে। বিপুল অঙ্কের এই বকেয়া বিল নিয়ে সংকটে ইসলামিক ফাউন্ডেশন। বকেয়া পরিশোধে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির চাপ থাকলেও স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেই এখনও। বকেয়া 40,64,000 টাকার মধ্যে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদেই বিদ্যুৎ বিল জমেছে 10,990 টাকা। 160 কিলোওয়াট লোডের বিদ্যুৎ সংযোগের ফি সহ প্রতি মাসে এ মসজিদে গড়ে 40,000 টাকারও বেশি বিল এসেছে। পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যয় মিলিয়ে মাসে খরচের যে অঙ্ক দাঁড়ায় তা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের দানের টাকায় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। প্রতি মাসে বাড়ছে বকেয়ার পরিমাণ। এত লাখ টাকা মসজিদের বাকি ইনকাম হয় কটা মসজিদের? আমাদের ইনকাম আসে প্রায় মাসে মনে করেন যে 50+, কিন্তু এখান থেকে আমাদের খরচ অনেক বেশি হয়ে যায়, যার কারণে বিদ্যুৎ বিল আমাদের বাকি হয়ে গেছে। এবং আমি এসে জানতে পারলাম যে আমাদের যে এখানে কাজ করেছে ইঞ্জিনিয়ার, ওইখানে আগের আমি দেখলাম বিলের মধ্যে তাদের 56,000 টাকা উপর বাকি টাকা রেখে গেছে এখানে বিল। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে গেল বছরগুলোতে জেলা মডেল মসজিদ সহ মোট 11টি মডেল মসজিদের উদ্বোধন হলেও নিয়মিত নামাজ শুরু হয়েছে 9টিতে। তার মধ্যে দাউদকান্দি, বুড়িচং, নাঙ্গলকোট, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও 14 গ্রাম সহ 8টিতে বকেয়া বিদ্যুৎ বিল 40,64,306 টাকা। লোকালয় ও হাটবাজার থেকে দূরে মসজিদগুলো নির্মাণে মুসল্লির সমাগম কম বলে দানের অর্থের পরিমাণও কম। এছাড়া প্রয়োজনের তুলনায় বেশি ওয়াটের সাবস্টেশন স্থাপন করায় বিদ্যুতের ব্যয়ও বেশি। ফলে মসজিদ পরিচালনায় ফাউন্ডেশন থেকে ইমাম মুয়াজ্জিন মাসিক সম্মানী পেলেও বিদ্যুৎ বিল সহ যাবতীয় খরচ মুসল্লির দানের উপর নির্ভর বলছেন সহকারী পরিচালক। দানের টাকাটাই হলো আমাদের ইনকাম আর কি। তো এই দানের টাকা যেটা আসে সেটা একেবারেই স্বল্প, সেটা দিয়ে আসলে সংকলন হয় না আমাদের বিদ্যুৎ বিল। 11টা মডেল মসজিদের মধ্যে এখন আমাদের বিদ্যুৎ বিল বকেয়া প্রায় 40,64,306 টাকা। তো এটা আমরা আমাদের হেড অফিসে আমরা জানাইছি। সরকারের যে নীতিমালা, যে ইনকাম থেকে স্থানীয় ইনকাম, এটা দ্বারা আমরা কখনো এটা পরিশোধ করতে পারবো না। অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপ কমাতে বৈদ্যুতিক সংযোগে লোড কমানোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোডের বিদ্যুৎ সংযোগে মডেল মসজিদে বকেয়া বিলের পরিমাণ বাড়ার কারণ বলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি। মডেল মসজিদের লোকেশনটা এমন জায়গায় কমার্শিয়ালি ভায়াবল কোনো লোকেশন না, যে কারণে এখানে দোকানেরও কোনো স্কোপ নাই। তো এইটা বকেয়া আছে সঠিক। আমরা চেষ্টা করছি মানুষকে অনুরোধ করে যদি বিদ্যুৎ বিলের যতটুকু কাটানো যায় সমস্যা, এর বাইরে আসলে খুব বেশি কোনো সমাধান নাই। এইটার একটা লোডের একটা বিষয় আছে। লোডের উপর বিদ্যুতের আপনার যে বিলের যে স্লট,
এটা ডিপেন্ড করে। আমরা আমাদের লোড ক্যালকুলেট করে মিনিমাম যতটুকু হলে হয় এটাতে আমরা নামানোর চেষ্টা করেছি, অনেকগুলো মসজিদে এগুলো নামিয়েছি। কোথাও 200 কেভিএ কোথাও 250 কেভিএ ট্রান্সফরমার স্থাপন করে আমাদের কাছে 160 কিলোওয়াট লোড চেয়ে তারা আবেদন করছে। যদিও তো আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এখানে এই পরিমাণ লোড নেই এবং এই পরিমাণ লোড নিলে এটা ব্যবহারের চাইতে বিলের পরিমাণ ডিমান্ড চার্জ এবং বিভিন্ন চার্জ হিসাবে বিলের পরিমাণ বেশি আসবে। অনেকগুলো মসজিদেই 160 কিলো লোড দিয়ে আমরা 5টা মসজিদের সংযোগ দিয়েছিলাম। বাই দিস টাইমে যখন এরা এই বিল আসে, ডিমান্ড চার্জটা বেশি, ব্যবহারের চাইতে বেশি বিল আসে, যেহেতু অনেক লোড নেওয়া ডিমান্ড চার্জ আছে আপনি জানেন। তো এই ডিমান্ড চার্জের জন্য যখন বেশি বিল আসে তারা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে। আমরা মাস গেলেই তাদের তাগাদা দিচ্ছি। উদ্বোধনের বছর পার হলেও জনবল সংকটে নিয়মিত নামাজ শুরু করা যায়নি কুমিল্লার আরও 8টি মডেল মসজিদে। মাসুদ আলম, এখন, কুমিল্লা। চলছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। দেশি বিদেশি 10,000-এর বেশি দৌড়বিদ অংশ নিয়েছেন এই ম্যারাথনে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন যে ম্যারাথন কত কিলোমিটারের আর ম্যারাথনে জয়ীদের জন্য কি পুরস্কার থাকছে? রওশন, আপনাকে বলে রাখি যে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন যেটা হচ্ছে এখন সেটি হচ্ছে যে ফুল ম্যারাথন সেটি 42 কিলোমিটার এবং একই সাথে হাফ ম্যারাথন 21 কিলোমিটার। এরপর কিন্তু 10 কিলোমিটার 3টা ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এবার মোট 5টি ক্যাটাগরিতে এই ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 অনুষ্ঠিত হচ্ছে। মূলত এবারের ম্যারাথনের কিন্তু হচ্ছে প্রবাদ্য যে হচ্ছে যে মানে রান ফর হিউম্যানিটি, রান ফর ইউনিটি, অর্থাৎ ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে এবারের, এবং মানবিক সহায়তা বা মানুষের জন্য পাশে দাঁড়ানোর একটা এই ম্যারাথনে আসলে মূল থিম বলে আমরা এখানে এসে জানতে পেরেছি। একই সাথে যদি বলে রাখি যে প্রতিবারই কিন্তু 2021 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন যেটি অনুষ্ঠিত হয়ে আসছে, এবার কিন্তু সবচেয়ে বড় পরিসরও, অর্থাৎ 10,000-এর বেশি অ্যাথলেট এবারই প্রথম অংশ নিয়েছে। মোট 10টি দেশ থেকে, এখানে দেশি বিদেশি মিলিয়ে মোট দেশের বাইরে 10টি দেশ থেকে এখানে মোট দেশি বিদেশি মিলিয়ে 10,000-এর বেশি অ্যাথলেট বা দৌড়বিদ তারা অংশ নিয়েছেন এখানে। মূলত এখানে অনেক দৌড়বিদ যারা রয়েছেন অপেশাদার, অর্থাৎ সবসময় দৌড়ানোর সুযোগ পান না বা দৌড়ান না, স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকে আবার এই দৌড়ে অংশ নিয়েছেন। আপনি জানেন যে এই ইট পাথরের নগরীতে খুব একটা দৌড়ানোর জায়গা থাকে না, অর্থাৎ এই ধরনের ইভেন্টগুলোতে আসলেই যখন যারা স্বাস্থ্য সচেতন বা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে তারা কিন্তু দৌড়ে অংশগ্রহণ করেন। আর এই অংশগ্রহণের কারণে কিন্তু অনেক আগে থেকে অনেকে হয়তো প্রস্তুতি শুরু করেন। আবার এর মধ্যে অনেকে রয়েছেন যারা পেশাদার আসলে দৌড়বিদ। এবারের আর্থিক সহায়তার কথা যদি বলি, প্রতি বছরের মতো কিন্তু এবারও বিজয়ীদের আসলে অর্থ সহায়তা করবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত ফুল ম্যারাথনে কত পাচ্ছেন বা হাফ ম্যারাথনে নির্দিষ্ট কত পাচ্ছেন সেটা জানা যায়নি, তবে সব কিছু মিলে কোটি টাকার উপরে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে আমরা আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা সকাল ভোর 5টার দিকে কিন্তু মূলত এখানে ঢাকা ম্যারাথনের যে প্রথম যাত্রাটি সেটি শুরু হয়। এরপরে কিন্তু পর্যায়ক্রমে 5টি ক্যাটাগরিতে সবাই দৌড়াতে থাকে। এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বয়সী, অর্থাৎ তরুণ থেকে বয়স্ক লোক সবাই কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই ঢাকা ম্যারাথনে অংশ নিয়েছে। প্রথমত কিন্তু এই ঢাকা ম্যারাথনটি কিন্তু হাতিরঝিল হলো প্রথম 2 পর্বের, পরে কিন্তু শেষ 3বার কিন্তু এই যে 300 ফিট আয়োজিত হচ্ছে। মূলত ভোর 5টা বাজে এখানে এই বসুন্ধরা কনভেনশন সেন্টার থেকে শুরু করে 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসলে সবাই পৌঁছান, সেখান থেকে আবারই একই পথে ফিরে আসেন। অর্থাৎ এই রাস্তার মধ্যেই কিন্তু হচ্ছে যে ঢাকা ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কিন্তু অনেকে 42 কিলোমিটার দৌড়াবেন, অনেকে 21 কিলোমিটার, যারা হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন তারা 21 কিলোমিটার দৌড়াবেন। আবার যারা আরও একটু কম দৌড়াবেন তারা কিন্তু 10 কিলোমিটার ম্যারাথনে 10 কিলোমিটার দৌড়াবেন। তবে এবারের হচ্ছে যে মূল যে থিম যেটি রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি কিন্তু যে এই থিমটি রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। অর্থাৎ এবারের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐক্যের যে একটা আহ্বান, সেই ম্যারাথন থেকে এই থিমটি কিন্তু প্রচার করা হচ্ছে। তো রওশন, ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। বছরের ব্যবধানে ধানের চারা রোপণের খরচ বাড়ায় দুশ্চিন্তায় টাঙ্গাইলের কৃষকরা। বলছেন বাধ্য হয়ে চাষাবাদ করলেও লাভের আশা একেবারেই নেই। এদিকে কৃষি কর্মকর্তাদের দাবি ধান চাষে প্রযুক্তির ব্যবহার কমাতে পারে উৎপাদন খরচ। কাউসার আহমেদের প্রতিবেদন। টাঙ্গাইলের কালিহাতী সল্লা গ্রামের শাহাদাত হোসেন 20 বছর ধরে নিজের জমিতে ধান আবাদ করেন।
আগে এ কাজে কৃষি শ্রমিক ব্যবহার করলেও এবছর খরচ কমাতে নিজেই করছেন সেই কাজ। চলতি মৌসুমে ৭০% জমিতে বোরোর আবাদ করেছেন। গত বছর ১ বিঘা জমিতে চারা রোপণে খরচ হয়েছে ৫,৭০০ টাকা। এবার তা বেড়ে হয়েছে ৭,৫০০ টাকা। অতিরিক্ত সার, শ্রমিক ও চারার দাম বেড়ে যাওয়ায় বোরোর আবাদের শুরুতেই উৎপাদন খরচ বেড়েছে প্রায় ২৫%। সার ও জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানোর দাবি তার। ধানের দাম তো বেশি না, শ্রমিকের দাম, সারের দাম, হালের দাম সব দাম বেশি, তাই আমাদের তো চলতেছে না। এই কারণে নিজের কাজ নিজেই করে না। শুধু শাহাদাত হোসেন নয়, জেলার অন্যান্য কৃষকেরও একই অবস্থা। কৃষকদের দাবি, চালের দাম কিছুটা বাড়লেও ধানের দাম তেমন বাড়েনি। সরকার নির্ধারিত দামে সার না পাওয়ায় অনেকে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। কেউ কেউ নিষিদ্ধ তামাক সহ বিকল্প ফসলে ঝুঁকছেন। সরকার হিসাবে সারের দাম এই ডিলাররা বেশি নেয়, ওই দামে দেয় না। আবার খুচরা দোকানে কিনতে গেলে আরো বেশি নেয়। সাধারণ কিলোমিটার আসবে আর ১৬০০ বস্তা, এই সরকার ১৩০০ বস্তা কিনতেছি। ভাত কান্নাকে দিকে এই জন্য করি, এই যে নাইটাল করছি, ধানের চেয়ে মেলা বেশি। শীতের সকালে মাঠে নেমে শ্রমিকরা দিন শেষে যে মজুরি পান তাতে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। এক বস্তা সারে ৪০০ টাকা বাইরে গেছে, কিন্তু আঙ্গরে তো আর ৪০০ টাকা বাড়ে নাই, আঙ্গরে ২ টাকা বাড়ে নাই, আঙ্গরে ৫০০ আছে। ১৬০ টাকা ১৫০ টাকা ঠিক নাই, এখন ৫০০, এখন তো তাও পুষে না। কৃষি উৎপাদনে খরচ বাড়লে দেশ আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়বে। এছাড়াও কৃষকরা অন্য ফসল চাষের দিকে অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। আমাদের গবাদি পশু কিংবা বীজ এসব কাজেও কিন্তু আমরা ওয়েস্টেজ যেটা সেটা ব্যবহার করি। তো যেহেতু দাম বেড়ে গিয়েছে, তো দাম বাড়ার কারণে যেহেতু নন হিউম্যান কনজাম্পশনেরও কিন্তু কস্টিংটা বেড়ে যাবে, যেটার ইম্প্যাক্ট আমাদের লাইফ স্টকেও কিন্তু হবে। তো আমি মনে করি যে সরকারের এখনই কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তি ও সমলয় পদ্ধতিতে চাষাবাদ করলে খরচ কমবে। পাশাপাশি সার ডিলারদের বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। SRDI এবং কৃষি সম্প্রসারণ দপ্তর, তাছাড়াও আমাদের অনলাইন ভিত্তিক কিছু অ্যাপস আছে, সেগুলো যদি ব্যবহার করে তাহলে কৃষকের ধান সহ অন্যান্য ফসলের উৎপাদন খরচ অনেক কমে যাবে বলে আমি মনে করি। সরকারি মূল্যের চেয়ে ১ টাকা বেশিও দাম বিক্রি করার কোনো সুযোগ নেই। এটা আমরা কোনো জায়গা থেকে অভিযোগ পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি অফিস থেকে বলতেছি। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় ১,৭৬,২০০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হবে। এখন টাঙ্গাইল। বরগুনার চরাঞ্চলে শুরু হয়েছে আগাম তরমুজের চাষাবাদ। অনেক ক্ষেতে ফল এবং ফুল আসতে শুরু করেছে, এতে খুশি উপকূলের চাষিরা। এদিকে কৃষি বিভাগ এবং বিশেষজ্ঞরা বলছেন, তরমুজ চাষে আধুনিক পদ্ধতি ব্যবহার করলে কমবে ক্ষতির সংখ্যা। বরগুনা থেকে বিস্তারিত জানাচ্ছেন জিয়াদ মাহমুদ, ক্যামেরায় ছিলেন SM সিফাত। বিষখালীর বুকে জেগে ওঠা স্নিগ্ধ ও উর্বর বরগুনার মাঝের চর। এসব চরকে কেন্দ্র করেই উপকূলীয় কৃষি উৎপাদনে উকি দিচ্ছে নতুন সম্ভাবনা। মাঝের চরের কৃষক ছগির দফাদার ১ একর জমিতে চাষ করেছেন আগাম জাতের তরমুজের। ভালো ফলন হলে ৩ থেকে ৪ লাখ টাকা আয়ের আশা তার। তা আমরা হলে আগাম তরমুজের চাষ করি প্রতি বছরই। সব মিলিয়ে খরচ টরচ অনেক বাড়তি, কীটনাশকের দাম, সার, ঔষধ সব মিলিয়ে একর প্রতি ৬০-৭০ এরকম খরচ যায়। শুধু মাঝের চরেই নয়, প্রমত্তা, পায়রা, বিষখালী ও বলেশ্বর বিধৌত চরেও আবাদ হচ্ছে সুমিষ্ট রসালো ফল তরমুজের। আবার অনেকেই ঝুঁকছেন মালচিং পদ্ধতিতে তরমুজ চাষাবাদে। বিশেষজ্ঞরাও জানান, তরমুজ চাষে আধুনিক পদ্ধতি নিলে মিলবে সুফল। আমরা লাভবান হয়েছি গত বছর দিয়ে, মোটামুটি ভালো লাভ হয়েছে। এবছর 5 কানি দিয়েছি, 5 কানিতে 50 থেকে 60 একটা লাভবান হইতে আশা করি পারমু। 4 বছর ধরে খালি মাটিতে দিছি, তা ভালো হয় না। বৃষ্টি হইলে নষ্ট হয়ে যায়, ফল ফাটতে যায়, পচে যায়। এই জন্য এই মালচিং দিয়ে দিলে, 1 বছর করছি, মালচিং দিলে এই বৃষ্টিতে ফলও নষ্ট হয় না, গাছও মরে না। যেখানে এই তরমুজের সম্ভাবনা রয়েছে চরাঞ্চলগুলোতেও, যেখানে আপনার জমির যে কন্ডিশন আসছে, যে দেরি হইতেছে বা বৃষ্টিপাত একটা সমস্যা হইতেছে, সেখানে আমরা এই সরজান টেকনোলজি অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার পর ইন্টেনসিভ কেয়ার করার ফলে আমরা ভালো তরমুজ প্রোডাকশন করতে পারবো এবং কৃষকরা ন্যায্য বা ভালো দাম পাবে। তরমুজ চাষাবাদের সম্ভাবনা থাকলেও জেলার ৭০% কৃষকই কৃষি বিভাগের পরামর্শ না নিয়ে অভিজ্ঞতার আলোকে চাষাবাদ করেন তরমুজের।
এতে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টের পাশাপাশি বাড়ে ক্ষতির মাত্রা। এদিকে কৃষকের সার্বিক পরামর্শ ও সহযোগিতার জন্য কৃষি বিভাগের কার্যক্রম চলমান রয়েছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা সাধারণত যে ধরনের জমিতে তরমুজ চাষের উপযোগী এবং যেটা নিরাপদ থাকে সেই ধরনের জমিতে চাষাবাদ করার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং আধুনিক যে চাষাবাদ পদ্ধতি এই পদ্ধতি তারা যাতে মাঠের মধ্যে প্রয়োগ করে সেই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিই। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুয়ার সবসময় কৃষকদের জন্য উন্মুক্ত থাকে। তরমুজকে ঘিরে মৌসুমে হাজার কোটি টাকার বাণিজ্য হয় উপকূলীয় এ জনপদে। এবছর জেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮,১৭৭ হেক্টর জমিতে। যদিও কৃষি বিভাগের আশা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হবে সুমিষ্ট এ তরমুজের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। এবার আন্তর্জাতিক। 2025 সালে 1,74,000-এর বেশি আগ্রহী ইতালি যাওয়ার সুযোগ কাজে লাগাতে চলতি মাসেই 3টি ক্লিক ডিতে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে 5 এবং 7 ফেব্রুয়ারি 2টি ক্লিক ডিতে আবেদন জমা পড়েছে 1 লাখের ওপরে। ইউরোপের দেশটিতে পাড়ি জমানোর প্রত্যাশার সারিতে আছেন বহু বাংলাদেশীও। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। শ্রমিক ঘাটতি মেটাতে 2025 সালে 1,80,000-এর বেশি বিদেশি কর্মী নেয়ার পথে হাঁটছে ইতালি। এই প্রক্রিয়ায় গেল বছরের নভেম্বরে আবেদন করা 1,74,000-এর বেশি আগ্রহীর 3টি ক্লিক ডে চলছে চলতি মাসেই। এরই মধ্যে B2020 ফর্মের বিভিন্ন ক্যাটাগরিতে স্থায়ী কর্মী হতে 5 ফেব্রুয়ারি হওয়া প্রথম ক্লিক ডেতে আবেদন জমা পড়েছে 57,812টি। নিয়োগের অনুমতি নেয়ার দ্বিতীয় ক্লিক ডে 7 ফেব্রুয়ারি আবেদনের আওতায় ছিলেন অন্তত 44,809 জন আগ্রহী। পারিবারিক ও সামাজিক স্বাস্থ্যসেবা খাতে এসব আবেদন জমা হয়। আবেদনকারীরা আশা করছেন যে বিভিন্ন ধাপ শেষ করে তাদের প্রত্যাশিত কর্মীরা বাংলাদেশ থেকে এটিতে আসতে পারবে। যারা সূচক প্রক্রিয়ায় আবেদন করতে পেরেছেন নিশ্চয়ই আপনারা আশা করবেন আসতে পারবেন বলে আমি আশা করছি। 10,000-এর বেশি আগ্রহীর জন্য রাখা হয়েছে অতিরিক্ত বরাদ্দ। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে কৃষি ও পর্যটন হোটেল সেক্টরে মৌসুমী কর্মীর জন্য 61,432টি আবেদন জমার কথা রয়েছে। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে আয় রোজগারের সুবর্ণ সুযোগ কাজে লাগানোর প্রত্যাশায় বহু বাংলাদেশীয়। এখন যদি বাংলাদেশে অবস্থিত ইতালীয় দূতাবাস তাদের কর্মকাণ্ড যথাসময় সমাধা করে তাহলে এবার অনেক বাংলাদেশিরাই ইতালিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন। বাংলাদেশও পাবে রেমিটেন্সের একটি উত্তম পথ। 2023 থেকে 2025 সালের মধ্যে 4.5 লাখের বেশি বিদেশি জনশক্তির নেয়ার লক্ষ্যমাত্রার আওতায় চলছে এই প্রক্রিয়া। তবে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম থাকায় কিছুটা দুশ্চিন্তার কারণ বাংলাদেশি, পাকিস্তানি ও শ্রীলঙ্কান আগ্রহীদের জন্য। মূলত দালালের খপ্পরে পড়ে 2023-24 সালে ইতালিতে গিয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমানোর কারণ দেখিয়ে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নিয়ে আসে ইতালি। এখন ইতালি। এদিকে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে রণক্ষেত্র থেকেই পালাচ্ছে উত্তর কোরীয় সেনারা। যদিও ইউক্রেন নয়, প্রেসিডেন্ট কিম জং উনের সৈন্যদের বিরুদ্ধে এমন অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করেছে উত্তর কোরিয়ার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ। অন্যদিকে ইউক্রেনের দাবি, আটককৃত উত্তর কোরিয়ার সেনাদের অনেকেই জানেনই না কোন প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। গেল মঙ্গলবার চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বা NIS। সেখানে বলা হচ্ছে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উত্তর কোরিয়ার যেসব সেনাদের পাঠানো হয়েছিল তাদের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। গেল আগস্টে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সাফল্যের পর ডিসেম্বরে সেখানে রাশিয়ার হয়ে লড়াই করতে 11,000 উত্তর কোরীয় সেনা পাঠান প্রেসিডেন্ট কিম জং উন। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে এই সেনাদল যখন কুর্স্ক থেকে ফিরে আসতে শুরু করে তাদের অনেকেই নিহত বা আটক হয়, আর বাকিরা বিভিন্ন স্থানে পালিয়েছে এমন দাবিও করা হয় ওই প্রতিবেদনে। ফলে দক্ষিণ কোরীয় গোয়েন্দা বিভাগের তথ্য উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলে দাবি করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গেল সপ্তাহে CNN-এর প্রতিবেদনে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত আত্মঘাতী যুদ্ধনীতিতে প্রশিক্ষণ নিয়ে এসেছে উত্তর কোরিয়ার এই সেনারা। ধরা পড়ার সম্ভাবনা থাকলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন উত্তর কোরীয় সেনাদের এমন সুইসাইড নোটও উদ্ধার করে জেলেনস্কি বাহিনী।
আবার ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে কেউ কেউ দাবি করছেন ধরা পড়লে আত্মহত্যা ছাড়া উপায় নেই বলে রণক্ষেত্র থেকে পালাচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। আটককৃত উত্তর কোরীয় সেনাদের জিজ্ঞাসাবাদের ভিডিওতেও দেখা গেছে ধরা পড়া অনেক সেনাই জানতেন না তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হচ্ছে। কেউ কেউ আবার ভেবেছিলেন ফার্স্ট হ্যান্ড যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের জন্য কোনো মিশন বা ট্রেনিংয়ে এসেছেন তারা। Ви знали, що ви воюєте проти України? 우크라이나 상대로 싸우는 거 알고 있었지. 옆에 동료들이 죽는 것을 보고 거기 난강원에 숨어 있다가 조선으로 다시 돌아가고 싶어? Так. ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর বলছে গেল জানুয়ারিতে রুশ ভূখণ্ডে সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রাণহানির সংখ্যা 48,000 ছাড়িয়েছে। 3 বছর ধরে চলমান যুদ্ধের হিসাবে যা এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। সংঘাত শুরুর পর গেল 3 বছরে 3 লাখেরও বেশি রুশ সেনা হতাহতের খবর নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তবে গেল আগস্ট থেকে এই সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে দাবি ইউক্রেনের। রয়টার্স বলছে এই পরিসংখ্যান থেকে ধারণা করা যায় সেনা সক্ষমতার বিচারে কিছুটা ব্যাকফুটেই মস্কো। এমন প্রতিবেদন প্রকাশের পর প্রশ্ন উঠছে উত্তর কোরিয়ার যেসব সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে এসেছেন তারা আদৌ জানেন কিনা তাদের প্রতিপক্ষ কে বা কারা। ফলে ক্যারিয়ারের উন্নতির প্রলোভন দেখিয়ে উত্তর কোরীয় প্রেসিডেন্ট কিম জং উন তার সেনাদের পুতিন বাহিনীর পাশে থাকতে বাধ্য করছেন এমন ধারণাও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করছেন আইন বিশেষজ্ঞরা। তবে মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে একটি দেশের অভ্যন্তরীণ আদালতে যুদ্ধাপরাধের বিচার করার সুযোগ থাকায় আইসিসির প্রয়োজনীয়তা কমেছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় কার্যকর হবে কিনা তা মূলত সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আর কূটনীতির ওপরই নির্ভর করে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। 1998 সালে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্র, আফ্রিকার 33 ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 19টি সহ মোট 124টি রাষ্ট্রের অনুমোদনের ভিত্তিতে সৃষ্টি হয় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি, যার যাত্রা শুরু 2002 সালে। মূলত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং দেশের সেনাবাহিনী ব্যবহার করে জনগণের ওপর আগ্রাসন চালানোর মতো 4টি গুরুতর অপরাধের তদন্ত ও বিচারের উদ্দেশ্য নিয়ে জন্ম হয় আইসিসির। অপরাধ আদালতের বিধান অনুসারে কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ওই ব্যক্তি যদি আইসিসির কোনো সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে পা রাখেন তাকে অবিলম্বে আটক ও হস্তান্তর করতে হবে। যদিও আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য রাষ্ট্রের তালিকায় নেই যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েল ও ইরানের মতো পরাশক্তি। 2016 সালে আইসিসি থেকে বেরিয়ে এসেছে রাশিয়াও। গেল বৃহস্পতিবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক আদালতের সক্ষমতা নিয়ে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। আর এর পেছনে আছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সদস্য না হয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। নির্বাহী আদেশে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক বা মিত্র দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে যে বা যারা সহযোগিতা করবেন তাদের ভ্রমণ ভিসা ও আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পের অভিযোগ ইসরায়েলের মতো ঘনিষ্ঠ রাষ্ট্রগুলোকে টার্গেট করে ভিত্তিহীন পদক্ষেপ নিয়ে আসছে আইসিসি। এর আগে গাজায় গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। বিশ্লেষকরা বলছেন গেল সপ্তাহে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সাথে ট্রাম্পের এই নির্বাহী আদেশের সম্পর্ক আছে। তাদের মতে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে উপেক্ষা করে আইসিসির নির্দেশ মেনে কাজ করতে দ্বিধায় পড়তে পারে কম সক্ষমতা সম্পন্ন অনেক দেশ। পাশাপাশি এই নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের তদন্ত ও বিচার বাধাগ্রস্ত হবে। যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন একটি দেশের অভ্যন্তরীণ আদালতেই এসব অপরাধের বিচার করা সম্ভব। The ICC is designed to apply individual responsibility to violators of fundamental norms of international law in an international setting. So the crucial thing is that a lot of this sort of stuff got done in domestic courts for a long time, but the ICC was the first permanent international criminal court. বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যখন একটি আন্তর্জাতিক বিচারিক সংস্থাকে নিয়ে প্রশ্ন তোলে তখন বিশ্বজুড়ে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
পাশাপাশি বিশেষজ্ঞরা আরও মনে করেন আইসিসিও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে যেতে পারবে না, কারণ আন্তর্জাতিক আদালতের রায় কতটা কার্যকর হবে তাও নির্ভর করে দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক ও কূটনীতির উপর। ফলে এই আদালতের সক্ষমতা আদৌ কতখানি সে বিতর্ক থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড আর টেকনিশিয়ান ফেডারেশনের দ্বন্দ্বে বন্ধ ভারতের কলকাতার টালিগঞ্জের শুটিং কার্যক্রম। ফেডারেশনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই কাজ বন্ধ করে দ্বন্দ্বে জড়াচ্ছেন টালিপাড়ার পরিচালকরা। অন্যদিকে ডিরেক্টরস গিল্ড বলছে, শুটিং চলতে পারে, কিন্তু সমস্যার সমাধান না হলে ফ্লোরে যাবেন না পরিচালকরাও। বিস্তারিত প্রতিবেদনে। গেল শুক্রবার সকাল থেকে থমথমে কলকাতার টালিগঞ্জের স্টুডিও পাড়ার পরিবেশ। স্থানীয় সময় সকাল 10টার মধ্যে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে মেকআপ আর্টিস্টরা ফ্লোরে পৌঁছালেও দেখা মেলেনি পরিচালকদের। টালিগঞ্জের টেকনিশিয়ান ফেডারেশন আর পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন কিছু নয়। 2024 সালে একাধিকবার কলাকুশলী ও পরিচালকদের দ্বৈরথ দেখা গেছে। সম্প্রতি অসঙ্গতির কারণ দেখিয়ে টালিপাড়ার 3 পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং সৃজিত রায়কে নিষিদ্ধের ঘোষণা দেয় ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স। টেকনিশিয়ানদের অভাবে বন্ধ হয়ে যায় তাদের শুটিংও। এমন ঘোষণার পর গেল বৃহস্পতিবার ফেডারেশনের কাছে অভিযোগ জানায় ডিরেক্টরস গিল্ড। সিনে টেকনিশিয়ান ফেডারেশন কোনো সাড়া না দেয়ায় শুক্রবার সকাল থেকে ফ্লোর বয়কটের ঘোষণা দেন তারা। যদিও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের অভিযোগ, আলোচনা না করেই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। কেউ যদি মনে করেন যে ইলেকশনে এসে জিতে ফেডারেশনকে নতুন দিশা দেখাবেন, মোস্ট ওয়েলকাম, আসুন না, গিল্ড থেকে জিতে আসুন, ফেডারেশনে এসে এই 9টা বডির মধ্যে দাঁড়ান, ভোটে জিতুন না। এই টেকনিশিয়ানরা যাকে 8,000 8,500 টেকনিশিয়ান যাকে ভোট দিয়ে বেছে নেবেন, তিনি আগামী দিন ফেডারেশনের দিক নির্দেশ করবেন। আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে যদি এটা কোনো কারণে কোনো পলিটিক্যালি বায়াস হয়ে যায় জায়গাটা, যে কোনো জায়গা, সেটা শিক্ষাক্ষেত্র হোক, অন্য যে কোনো শিল্পের ক্ষেত্রে যে কোনো জায়গায় হোক, তাহলে সেটা অনভিপ্রেত। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হচ্ছে, পরিচালকদের এই ধর্মঘটের বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর টালিগঞ্জ পরিচালকদের একাংশ বলছে, ডিরেক্টররা ফ্লোরে যাবে না, কিন্তু শুটিং চলা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তাদের অভিযোগ, যে 3 পরিচালককে নিষিদ্ধ করা হয়েছে, লাগাতার তাদের কাজও কেড়ে নিচ্ছে ফেডারেশনের কর্তা ব্যক্তিরা। ফলে আলোচনার মাধ্যমে সমাধান ছাড়া শুটিং ফ্লোরে ফেরার কোনো ইচ্ছা নেই বলে সাফ জানিয়েছে ডিরেক্টরস গিল্ড। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন সকাল শেষ করার আগে যে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙচুরের চেষ্টা, স্থানীয়দের হামলায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি, বিক্ষোভ সমাবেশের ডাক বৈষম্য বিরোধীদের। শেখ হাসিনার বক্তব্য এবং ভারত সরকারের অবস্থান এক নয়, দিল্লিতে ঢাকার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের প্রথম মুদ্রানীতিতে থাকছে মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা, নীতি সুধার নির্ধারণে সতর্ক থাকার তাগিদ। স্টেট বৃদ্ধি করে, কস্ট অফ ডুইং বিজনেস এটা বেড়ে যাবে, আনএমপ্লয়মেন্ট রেট যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। বিনিয়োগের উপরে যে নেতিবাচক প্রভাব, এটা তাহলে অন্যান্য ফ্যাক্টর দিয়ে কমাতে হবে আমার, সেখানেই আমাদের ব্যবসা পরিবেশ এগুলোর প্রশ্নটা চলে আসে। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।